করেই একই ঘোষণা দিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সেনাপ্রধান ডক্টর ইউনূস কঠিন বিপদে পড়ে গেছেন। এইদিকে কঠিন অ্যাকশনে গিয়েছেন বিএনপি। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। প্রমাণ বলছেন যে চাইলে ডিসেম্বরের আগেই নির্বাচন হওয়া সম্ভব, সো ওয়াই লেট? এই ইস্যুগুলোতে স্বাভাবিক যে কোনো একটা ঝামেলা পাকাইতে পারে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, তারাও তাদের রাজনৈতিক পরিকল্পনা এখানে অ্যাডপ্ট করবে, ইমপ্লিমেন্ট করবে। সো এগুলো সম্ভবত আমেরিকা নোটে নিচ্ছে। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটি বার্তা দিয়েছেন, আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে বার্তা দিয়েছেন। সেই বার্তা জেনারেল ওয়াকারুজ্জামান আবারও একটা বক্তব্য দিয়েছেন গতকালকে। এই বক্তব্যটাকে বিশ্লেষণ করলে চুলছাড়া এখানে বেশ কিছু মেসেজ ক্রিয়েট করা হয়েছে, অথবা তিনি বলেছেন, আবার এটা নিয়ে যারা বিশ্লেষক আছেন তারা নানান মেসেজ ক্রিয়েটও করতে পারেন যে অস্থির রাজনীতি, বিদেশ সফর আর জনগণের প্রতিক্রিয়া, কোথায় যাচ্ছে বাংলাদেশ? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতি, বর্তমান দেশের অবস্থা বেশি একটা ভালো না, আপনারা সকলেই জানেন। এরই মধ্যে নতুন করে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনূসকে কঠোর বার্তা দিয়েছেন এবং বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে কঠিন নির্দেশনা দিয়েছেন। সবকিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সমন্বয়ক উপদেষ্টারা কঠিন বিপদে পড়ে গেছেন। প্রিয় দর্শক মণ্ডলী, এইদিকে বিএনপির নেতাকর্মীরাও ডক্টর ইউনূসকে কঠিন চাপ দিচ্ছেন নির্বাচনের জন্য। সবকিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন কি করবেন? প্রিয় দর্শক, জানতে চাইলে আজকের এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখা লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। তবে বাংলাদেশের জন্য দুঃসংবাদ, বাংলাদেশে অবস্থানরত আমেরিকান নাগরিকদেরকে বিশেষ সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস, এবং কি যারা আগামী দিনে বাংলাদেশে আসবেন আমেরিকান নাগরিক, তাদের জন্য সতর্কবার্তা। এর আগেও একটা সতর্কবার্তা দিয়েছিল, এরপরে কিন্তু 32 ভাঙচুর হয়ে গেছিল। খেয়াল আছে তো? আমেরিকানদের একটা দিয়েছিল যে বড় ধরনের একটা ঘটনা ঘটবে। তো আমরা দেখছি যে গতকালকে হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মার্কিন অ্যাম্বাসির যে পেজ আছে আমেরিকার দূতাবাসের, সেই পেজে একটা পোস্ট দেওয়া হয়েছে। সেই পোস্টে তারা লিখেছে যে বাংলাদেশ জুড়ে বিক্ষোভের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মার্কিন নাগরিকদেরকে সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছে কি বলা হয় যে আমেরিকার দূতাবাস। এতে বলা হয়েছে মার্কিন নাগরিকদের মনে রাখা উচিত যে শান্তিপূর্ণ বিক্ষোভ সংঘাতে পরিণত হতে পারে। এই মুহূর্তে যেগুলো চলছে শান্তিপূর্ণ বিক্ষোভ, গতকালকে ঢাকাতে যুবদলের যেই ছাত্রদলের সম্ভবত সারা বাংলাদেশ থেকে যে প্রোগ্রাম ছিল তারুণ্যের সমাবেশ, তো এটা শান্তিপূর্ণ হয়েছে। বাট আমেরিকা বলছে যে খুব কম জ্ঞাতসারেই তা ঘটতে পারে, মানে যে কোনো একটা বড় বিক্ষোভ দানা বাঁধতেছে, যে কোনো সময় এটা সামনে আসবে। তাই নাগরিকদের বিক্ষোভ এড়িয়ে চলা উচিত এবং যে কোনো বৃহৎ সমাবেশের আশেপাশে সতর্কতা অবলম্বন করা উচিত। 3টি পরামর্শ তারা দিয়েছে। নাম্বার 1, ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করুন, প্রত্যেক নাগরিককে বলা হয়েছে আমেরিকার। নাম্বার 2, স্থানীয় অনুষ্ঠান সহ আপনার আশেপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকুন। তারপর হচ্ছে আমরা যদি দেখি নাম্বার 3 হচ্ছে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সিদ্ধান্ত বা যে কোনো জিনিস নিতে দূতাবাসের সাথে যোগাযোগ করার জন্য, বিপদাপদ হলে সরাসরি যোগাযোগ রাখার জন্য বলা হয়েছে। এখন কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে? কোনো ইন্টেলিজেন্স রিপোর্ট? আমার ধারণা যে এই মুহূর্তে বিএনপির সাথে আমাদের অন্তর্বর্তী সরকারের বা ইন্টারিমের যেই বিভাজন নির্বাচনকে কেন্দ্র করে মেয়র ইশরাকের যেই মেয়র পদ সম্ভবত এটা পাইতে যাচ্ছে না, কারণ প্রধান বিচারপতির একটা বক্তব্য সামনে আসছে, জানি না এটা কতটুকু সত্য। তিনি বলছিলেন যে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন ইস্যুটা কিছুটা রহস্যজনক। তো তার মানে প্রধান বিচারপতি যখন এই ধরনের কথা বলেন, তো বুঝতে হবে যে সামহাউ এখানে অনেক কিছুই হতে পারে, মেয়র হিসাবে তার শপথ আটকেই যেতে পারে। এছাড়া নির্বাচন ইস্যুতে সরকার এবং বিএনপির যে একরোখা দুই দলের সিদ্ধান্ত, ঈদের পরে বড় সমাবেশ এবং ডক্টর ইউনূসের আন্তর্জাতিক অঙ্গনে গিয়েও বিএনপিকে মোটামুটি তিনি লাইট করে দিয়ে আসছেন। তবে এটা অন্ধকারের লাইট যে একটি দলই শুধু নির্বাচন চাচ্ছে। বাংলাদেশে রেজিস্টার্ড প্রায় 42টা না 45টা দল আছে, অন্য কেউ আর নির্বাচন চাচ্ছে না। তো সংস্কারের পথে বিএনপি বাধা তৈরি করতেছে, এরকম অনেক বক্তব্য কিন্তু ঘুরিয়ে পেয়েছে সরকারের পক্ষ থেকে আসছে। আর তারেক রহমান বলছেন যে চাইলে ডিসেম্বরের আগেই নির্বাচন হওয়া সম্ভব, সো ওয়াই লেট? এই ইস্যুগুলোতে স্বাভাবিক যে কোনো একটা ঝামেলা পাকাইতে পারে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, তারাও তাদের রাজনৈতিক পরিকল্পনা এখানে অ্যাডপ্ট করবে, ইমপ্লিমেন্ট করবে। সো এগুলো সম্ভবত আমেরিকা নোটে নিচ্ছে। যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে এমনটাই আশঙ্কা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেখা যাক কি হয়, আপনারাও জেনারেল ওয়াকারুজ্জামান আবারও একটা বক্তব্য দিয়েছেন গতকালকে। এই বক্তব্যটাকে বিশ্লেষণ করলে চুলছাড়া এখানে বেশ কিছু মেসেজ ক্রিয়েট করা হয়েছে, অথবা তিনি বলেছেন, আবার এটা নিয়ে যারা বিশ্লেষক আছেন তারা নানান মেসেজ ক্রিয়েটও করতে পারেন যে সেনাবাহিনী আসলে কোন চেতনায় বিশ্বাসী। দর্শক, জেনারেল ওয়াকারুজ্জামান সংবিধান এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে অতীতের মতন ভবিষ্যতেও বিশ্ব শান্তি রক্ষায় ইউএনওর পাশে থাকবে বাংলাদেশ। শব্দগুলো খুবই ভারী ভারী শব্দ। হঠাৎ করে কেন বললেন? গতকালকে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ছিল, তো সেই দিবস উপলক্ষে একটা প্রোগ্রাম ছিল যেখানে তিনি বলছেন দেশের সংবিধানের নির্দেশনা আর
মুক্তিযুদ্ধের চেতনায় অতীতের মতন ভবিষ্যতেও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ইউএন এর পাশে থাকবে বাংলাদেশ, বিশ্ব শান্তি রক্ষায় কাজ করে যাবে বাংলাদেশের সশস্ত্র বাহিনী। জাতিসংঘের প্রতি এই প্রতিশ্রুতিগুলো তিনি জানান। ওই সময় এখানে অনেকে ছিলেন, আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিলেন। এখন এই বার্তার মধ্যে একটা জিনিস তো স্পষ্ট, যারা পাকিস্তানি হালকা হালকা প্রেতাত্মা ক্যারেক্টার আছেন, পাকিস্তানের ন্যারেটিভ এস্টাবলিশ করতে চান, পাকিস্তানকে এই দেশে একটা জায়গা বা ফেসিলিটেট করতে চান। দেখেন, আমাদের ভারতের সাথে শত্রুতা না, কিন্তু রাজনৈতিক শত্রুতা, জনগণের সাথে বন্ধুত্ব। ভারতের বিজেপি সরকারের সাথে আমাদের যত ঝামেলা, এমনিতে কিন্তু কলকাতার জন্য আমরা ভালোবাসা কন্টিনিউ থাকে, মমতা দিদির পছন্দ করি, আর অনেক কিছু আমরা করি। ভারতের সাথে সম্পর্ক খারাপ মানে না যে পাকিস্তানিদের আমরা এই জায়গায় জায়গা দিব। অনেকে এটা ভাবতেছেন যে এই সুযোগ দিয়া এই নানান ধরনের স্লোগান, ডায়লগ, ন্যারেটিভ এই দেশে কিন্তু খাওয়ানোর চেষ্টা করতেছেন কথায় কথায়। তবে এগুলো যারা করতেছেন, এই যে পাকিস্তানপন্থী একটা পিন্ডিপন্থী বাংলাদেশ, অনেক ফিলিংস বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমাদের আলেম সমাজদের একাংশ তাদেরকে ব্রেন ওয়াশ করে হোক, যেমনি হোক, এই জিনিসটা আমরা মাঝে মাঝে অবলোকন করি। সবাই না, যারা জ্ঞানী তারা এই কাজগুলা করেন না, তবে একাংশ আছেন। এগুলা সেনাবাহিনী অবজারভেশন করতেছে না, অবজারভেশন করতেছে। এই মেসেজটার মধ্যে দুইটা জিনিস একদম ক্লিয়ার। মুক্তিযুদ্ধের চেতনায় এই দেশের সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীগুলো চলে। সো এখানে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি অথবা মুক্তিযুদ্ধ বিরোধী কোনো অ্যাক্টিভিটিস, এটাকে সেনাবাহিনী পজিটিভ নিবে না, দেশের জনগণও নিবে না। একাংশ 10% তো নিতে পারে। মানে এখন অনেকে চায় পাকিস্তানের সাথে মিলা যায়, এক মার দুই ছেলে হারাই গেছিল, হারিয়ে যাওয়া ভাই, নানান ডায়লগ ন্যারেটিভ দিয়া অনেকে পাকিস্তানকে খাওয়াইতে চান। জাতির ব্যক্তি ইচ্ছা, সে পাকিস্তানরে খাবে নাকি ভারতরে খাবে। আমার ভাল লাগলে আমি খেলা দেখবো পাকিস্তানের, আমার ভাল লাগলে আমি গান শুনবো ভারতের, আমার ভাল লাগলে মনে করলেন যে আমি বলিউডে যাই ঘুরে আসবো, করাচিতে ঘুরে আসবো। ইটস আপ টু মি। আপনি আমার ব্রেন ওয়াশ করে কোনো ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করবেন না। অনেকে আমরা করছি, আর এগুলো তো অনেকে পাও দিচ্ছি। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটি বার্তা দিয়েছেন, আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে বার্তা দিয়েছেন। সেই বার্তার মূল কথা হচ্ছে, আমরা বিশ্ব শান্তির পক্ষে। এই বার্তা দিতে যেয়ে তিনি কিন্তু একটি কথা স্পষ্ট করে বলছেন যে শান্তি রক্ষায় বাংলাদেশের অবদান আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে এবং জাতিসংঘ মিশনে ধারাবাহিক অংশগ্রহণের মাধ্যমে বিশ্ব শান্তি বজায় রাখতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের অঙ্গীকার মুক্তিযুদ্ধের আদর্শ এবং আমাদের সাংবিধানিক নীতির উপর নিহিত। আমরা সবসময় বিশ্ব শান্তির পক্ষে থাকব। এই বক্তব্যের মধ্যে দুটি জিনিস, মুক্তিযুদ্ধের আদর্শ এবং সাংবিধানিক নীতি। কেন এই দুটি, এটা আন্তর্জাতিক প্রেক্ষাপটে তার এই বক্তব্যটা থাকলেও এটা কিন্তু দেশের রাজনৈতিক অঙ্গনে বা দেশের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে অনেকেই যে সংস্কার প্রস্তাব, তার মধ্যে তারা এই ৭২-এর যে সংবিধান, এই সংবিধানকে উল্টে দিতে চায়। বলছে যে এই সংবিধান অচল, এই সংবিধান হচ্ছে ফ্যাসিজমের একটা অন্যতম উপাদান, সুতরাং এই সংবিধান বাতিল করতে হবে, নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। এবং তার সাথে যেহেতু আবার মুক্তিযুদ্ধ যুক্ত, সুতরাং মুক্তিযুদ্ধের অবস্থানটাও তখন টলায়মান হয়ে যায়। যদিও কেউ কেউ বলছেন ৭১-এর মুক্তিযুদ্ধ আর ২৪-এর গণঅভ্যুত্থান এর সাথে একটা সম্পর্কযুক্ত, কিন্তু অনেকেই মানতে চান না। তারা যদি সংবিধানটা স্থগিত করতে পারেন বা বাতিল করতে পারেন, তাহলে কিন্তু মূল আদর্শ, যেই আদর্শের উপর ভিত্তি করে স্বাধীনতা মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে যে সংবিধান, সেই সংবিধানটা স্থগিত বা বাতিল হওয়া মানে কিন্তু সব ইতিহাস, মুক্তিযুদ্ধ সব কিছু স্থগিত হয়ে যায়। বলতে গেলে সেই কনসেপ্টের একটা বিপক্ষেই কিন্তু বক্তব্যটা আসলো, যে আমাদের অঙ্গীকার মুক্তিযুদ্ধের আদর্শ এবং আমাদের সাংবিধানিক নীতি, অর্থাৎ সংবিধান এবং মুক্তিযুদ্ধ, এই দুটাই হচ্ছে আমাদের ভিত্তি। যেটা বর্তমান যে রাজনৈতিক বিতর্ক, যে রাজনৈতিক ডামাডোল, তার মধ্যে কিন্তু এই অবস্থানটা, বার্তা খুব পরিষ্কার যে বর্তমানে যে কোনো রাজনৈতিক পরিবর্তন যাই হোক না কেন, আমাদের মুক্তিযুদ্ধ এবং সংবিধান থেকে সরে আসা যাবে না। প্রয়োজনে এই সংবিধান কাটছাট করা যেতে পারে, এটা পরিবর্তন করা যেতে পারে, কাটাছাড়া বহুবার হয়েছে, আরও এটাকে গতিশীল করা যায়, কিন্তু মূল যে মুক্তিযুদ্ধের আদর্শের উপর ভিত্তি করে এই সংবিধান, সেই সংবিধান স্থগিত করা যাবে না, বাতিল করা যাবে না। এটা আমার ধারণা যে সম্ভবত এই উপলক্ষে, যে উপলক্ষে তিনি ভাষণ দিয়েছেন, যে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তি রক্ষী দিবস উপলক্ষে, সেই বার্তার মধ্যেও কিন্তু একটা সূক্ষ্ম রাজনৈতিক বার্তা সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান দিয়ে দিলেন। যেমন দেখেন, বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপিও কিন্তু কোনোভাবেই চায় না যে এই সংবিধান স্থগিত হোক বা বাতিল হোক। তারপরেও তারা মুক্তিযুদ্ধের আদর্শ, স্বাধীনতা, এটাকে কোনোভাবেই মনে করে না যে এটা কোনো আওয়ামী লীগের সম্পত্তি, এটা মনে করে তারা দেশের সম্পত্তি। ফলে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং সংবিধান, এটার প্রতি কিন্তু বিএনপিরও একটি অঙ্গীকার আছে, বাংলাদেশের প্রধান একটি রাজনৈতিক দল। কিন্তু
যে সংস্কার প্রস্তাব বা কমিশন গঠিত হয়েছে সেখানে অনেকেই এটাকে স্থগিত করে বাতিলের পক্ষে গণভোট এই সমস্ত আয়োজনে নানান রকম কথাবার্তা বলে রাজনৈতিক অঙ্গনে একটা মিশ্র বা একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। এবং এই তৈরি হওয়ার পেছনে মূল কারণটা হচ্ছে যে এখন কোনো সাংবিধানিক কোনো সরকার নেই এবং নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। নির্বাচন এখন না তখন এই সমস্ত নানান রকম ধূম্রজাল তৈরি হওয়ার ফলে একটা পারসেপশন তৈরি হচ্ছে যে ধীরে ধীরে বোধহয় সম্ভবত আমাদের যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে তৈরি সংবিধান সেই সংবিধানটাই থাকবে না। বাট সেটাই যে আমাদের মূল নীতি হওয়া উচিত সেটাই কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান তার এই বাণীতে স্পষ্ট করলেন। অস্থির রাজনীতি, বিদেশ সফর আর জনগণের প্রতিক্রিয়া, কোথায় যাচ্ছে বাংলাদেশ? রাজনৈতিক উত্তেজনা, কূটনৈতিক অর্জন, অরাজকতা আর সাধারণ মানুষের ক্রমবর্ধমান হতাশা 2025 সালের মাঝামাঝি এসে বাংলাদেশের রাজনীতি যেন এক দ্বিধা বিভক্ত জটিলতার মধ্য দিয়ে এগোচ্ছে। প্রশ্ন উঠছে, কে আসছে, কে যাচ্ছে, আর জনগণই বা কি ভাবছে? দীর্ঘ নীরবতার পর ফের সরব বিএনপি। লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য দিয়েছেন তারেক রহমান। সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, গণতন্ত্র ফেরাতে জনগণই চূড়ান্ত রায় দেবে। বিএনপির সাম্প্রতিক সমাবেশগুলোতে চোখে পড়েছে দলটির সংগঠনের চাঞ্চল্য, কিন্তু কি আদৌ রয়েছে জনসম্পৃক্ততা? এক পাশে জামায়াত চায় নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, অন্যদিকে এনসিপি ও কিছু নতুন দল জাতীয় ঐক্যের ডাক দিচ্ছে। যদিও শক্তিশালী অবস্থানে নয়, তবুও ছোট দলগুলোর ভূমিকা আলোচনায় এসেছে নতুন করে। বাম দলগুলো এখনও রাজপথে সক্রিয়, তারা সরকারের অনিয়মের বিরুদ্ধে সোচ্চার, কিন্তু তাদের ব্যাপ্তি কি আদৌ কোনো পরিবর্তন আনবে? সুশীল সমাজ, বিশেষ করে বিশ্ববিদ্যালয় শিক্ষক, লেখক, বিশ্লেষকরা মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন। কেউ বলছেন গণতান্ত্রিক শূন্যতার কথা, কেউ আবার বলছেন দেশ বাঁচাতে নতুন ধারা দরকার। অস্থায়ী সরকারের শাসনে সরকারি প্রশাসনে দেখা দিয়েছে অস্থিরতা, সচিবালয়ে তথ্য ফাঁস, কর্মকর্তাদের মধ্যে দ্বিধা, সব মিলে রাষ্ট্রীয় কার্যক্রমে দেখা যাচ্ছে বিশৃঙ্খলা। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের জাপান সফরে কয়েকটি চুক্তি হলেও অর্থনৈতিক সহায়তা বিষয়ে স্পষ্ট আশ্বাস মেলেনি। জাপান উদ্বেগ প্রকাশ করেছে রাজনৈতিক অস্থিরতা নিয়ে, তবে ইনফ্রাস্ট্রাকচার খাতে নতুন বিনিয়োগের ইঙ্গিত দিয়েছে তারা। বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমে আলোচনা বেড়েছে। এনডিটিভি, দ্য ওয়ার বা টাইমস নাওয়ের প্রতিবেদনগুলোতে উঠে আসছে রাজনৈতিক অনিশ্চয়তা, সেনা নির্ভরতা, এমনকি অভ্যন্তরীণ গোপন সংঘাতের ইঙ্গিত। জনগণের মনের ভাষা বোঝা যাচ্ছে চায়ের দোকান, সামাজিক মাধ্যমে কিংবা রিকশাওয়ালার কথায়। আমরা শান্তি চাই, একদিকে অনিশ্চয়তা, অন্যদিকে নতুন কিছু পাওয়ার প্রত্যাশা। তবে প্রশ্ন থেকেই যায়, এইসব রাজনৈতিক মোড় ঘুরে কি জনগণই হয়ে উঠবে আসল শক্তি? বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নানা বিশ্লেষণ উঠে এসেছে দেশি বিদেশি পর্যবেক্ষকদের মুখে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, বর্তমান অস্থায়ী সরকার অভ্যন্তরীণ সমন্বয়হীনতায় ভুগছে, যা বড় সংকটের ইঙ্গিত দেয়। অপরদিকে আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক যেমন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ এবং ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট জানিয়েছে, নির্বাচনী অনিশ্চয়তা, সেনা ও আমলাদের দ্বিধান্বিত ভূমিকা এবং অর্থনৈতিক চাপ, এই তিনটি বিষয় বাংলাদেশের ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। পাশাপাশি পশ্চিমা দেশগুলো বাংলাদেশকে গণতন্ত্রের পথে ফেরাতে আগ্রহ দেখাচ্ছে এবং কূটনৈতিক পর্যায়ে সহযোগিতার আশ্বাসও দিচ্ছে। তবে এর পেছনে রয়েছে অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ। দেশ আজ এক অদ্ভুত মোড়ে দাঁড়িয়ে। সামনে কি আছে তা নির্ভর করছে রাজনীতি নাকি জনগণের সত্যিকারের শক্তির উপর। সারোয়ার জাহানের তথ্য ও বিশ্লেষণ নিয়ে ছিল ভয়েস বাংলার বিশেষ প্রতিবেদন। সঙ্গে থাকুন সত্যের অনুসন্ধান আর বিশ্লেষণের গভীরতায়। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা ভিডিওতে স্পষ্ট শুনতে পারলেন বাংলাদেশ সেনাপ্রধান নতুন করে আবারও কি বার্তা দিলেন, কি ঘোষণা দিলেন। এইদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি ঘোষণা দিয়েছেন এবং বিএনপির নেতাকর্মীরা ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে নির্বাচনের জন্য কি ইঙ্গিত দিচ্ছে। দর্শক শ্রোতা, সবকিছু মিলে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং নানান চাঞ্চল্যকর তথ্য আজকের এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, এই সম্পর্কে আমি আর নতুন করে কিছু
কিছুই বলতে চাই না, শুধু এটাই বলবো বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বেশি একটা ভালো না, যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটতে পারে। দর্শক, এই সম্পর্কে আপনারা কি বলতে চান, বাংলাদেশে কি হবে, আর আজকের এই ভিডিওর প্রতিবেদন সম্পর্কে আপনাদের মন্তব্য কি? দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।